পার্ট 9 স্টার্ট করব। পার্ট 9 এর যে অংশটা আমাদের পড়তে হবে তার মধ্যে রাসায়নিক পরিবর্তনের কনসেপ্টটা জানতে হবে। আমরা একটা ক্লাস রেকর্ড আমি গ্রুপে শেয়ার করছিলাম, তো সেটা যারা যারা দেখছো তাদের জন্য আজকের ক্লাসটা ইজি হবে, আর যারা দেখো নাই তাদের জন্য একটু সমস্যা হবে। তো পার্ট 9 দেখো, পার্ট 9 প্রায় পার্ট 9 হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ায় কেমিস্ট্রি একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছো। যখন থেকে কেমিস্ট্রি আছে তখন থেকে প্রশমন বিক্রিয়া পড়তেছো। প্রশমন বিক্রিয়া কি? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। তাহলে প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো এখানে আমাদের বিক্রিয়া করবে কে কে? একটা থাকবে অ্যাসিড, আরেকটা থাকবে ক্ষার। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে। অ্যাসিড কারা কারা? যারা জলীয় দ্রবণে H+ দেয়। ক্ষার কারা কারা? যারা জলীয় দ্রবণে OH- দেয়। অ্যাসিড হিসেবে আমরা চিনি, হইতে পারে সে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, হইতে পারে নাইট্রিক অ্যাসিড HNO3, হইতে পারে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর অনেক ধরনের গ্যাস আছে। তারপর OH মূলক থাকে যেগুলো, হইতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, আবার হইতে পারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আবার আরেকটা আছে সোডিয়াম কার্বনেট। এটা এখানে যদিও তার ভিতরে OH- নাই, কিন্তু যখন পানিতে দেওয়া হয় তখন OH- সৃষ্টি হয়। এখান থেকে এখান থেকে 2 মোল OH- সৃষ্টি হয়। আমরা আজকে এই ব্যাখ্যাতে যাব না। তো এটাই হচ্ছে ক্ষারক, সরি ক্ষার। এটা একটা ক্ষার, যেটা যখন পানিতে দ্রবীভূত করা হয় তখন 2 মোল OH দেয়। এটা কয় মোল দেয়? 1 মোল দেয়, এই যে এখানে। আর এটাও দেয় 1 মোল। এখানে অনুরূপভাবে এইটা দেয় 1 মোল H+, এটাও 1 মোল H+ দেয়। এখানে দুইটা হাইড্রোজেন আছে, দেখো, দুইটা দেয়। যেগুলো যেগুলো একটা করে দেয়, এই যে অ্যাসিড, এই অ্যাসিড গুলোর নাম হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। আর যারা দুইটা দুইটা দেয় তাদের নাম হচ্ছে দ্বিক্ষারকীয় অ্যাসিড। এগুলো বই থেকে তোমার পড়তে হবে। অনুরূপভাবে ক্ষারের ক্ষেত্রে এরকম আছে, যারা একটা একটা করে দেয় তাদেরকে বলা হয় এক অম্লীয় ক্ষার, আর যারা দুইটা দেয় তাদেরকে দ্বি অম্লীয় ক্ষার বলে। তো এই কথাগুলো কি বললাম আমি একটু লিখে দেই। সম্পূর্ণটা লিখে দিতেছি না, জাস্ট এই যে উদাহরণগুলো এগুলোর ভিতরে লিখে দিতেছি। অ্যাসিডটা হইতে পারে, অ্যাসিড মানে তো এটা অ্যাসিড হইতে পারে সে এক ক্ষারকীয়, আবার সে হইতে পারে দ্বিক্ষারকীয়। মানে এটা অ্যাসিড ঠিক আছে, কিন্তু হইতে পারে এক ক্ষারকীয়, হইতে পারে দ্বিক্ষারকীয়। এক ক্ষারকীয় মানে হচ্ছে সে যদি একটা H+ দেয়। এরা উদাহরণ হিসেবে যেটা এখানে লিখলাম, এই উদাহরণগুলোর মধ্যে HCl, তারপর নাইট্রিক অ্যাসিড, এরা হচ্ছে এক ক্ষারকীয়। আরো অনেক আছে যেটা তোমরা বই থেকে একটু উদাহরণগুলো পড়ে নিও। তারপর দ্বিক্ষারকীয় কারা? দ্বিক্ষারকীয় মানে হচ্ছে যারা দুইটা দুইটা করে দিবে, যেমন H2SO4, এরকম আরো অনেক অনেক ধরনের আছে। অনুরূপভাবে ক্ষার, এখানে ক্ষারের যে লিস্টটা দিলাম, এই ক্ষারের লিস্টের ভিতরে দুই ধরনের থাকতে পারে। একটা হচ্ছে, এগুলো তো ক্ষার, একটা এক অ্যাসিডীয় ক্ষার, আরেকটা হচ্ছে দ্বি অ্যাসিডীয় ক্ষার।
কোনটাকে কি বলবো? এগুলো কিন্তু ক্ষার। এক অ্যাসিডীয় কথার মানে হচ্ছে একটা OH মাইনাস দিবে। তাহলে এটা হলো এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এরা এক ক্ষারকীয়। আর অনেক আছে যেগুলো একটা একটা করে দেয়। আর দ্বিক্ষারকীয় হচ্ছে যারা দুইটা দুইটা করে দেয়। আপাতত যে উদাহরণগুলো আছে তার ভিতরে আছে NO2CO3। তো আমি রিকমেন্ড করব, এগুলো তোমার পড়ার ব্যাপার, এগুলো আমার পড়ায় দেওয়ার কিছু না। তুমি একটু বই থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। যারা বই পড়ার একটা অভ্যাস আছে তারা অলরেডি এটা পেয়ে গেছে, আর যারা পাও নাই সমস্যা নাই, আমি যে এখানে যেগুলো দেখাই দিচ্ছি আপাতত এগুলো জানলে হবে। আবার ঘটনাটা কি মনে রাখবে কিভাবে, এই যে এখানে অ্যাসিড ক্ষারে কিন্তু কথাগুলোতে অনেক বেশি ভেজাল হয়ে যায়, মানে মনে রাখতে ভেজাল হয় কোনটা অ্যাসিড কোনটা ক্ষার কি হয়ে যাবে। সবসময় মনে রাখবা যে শেষে যেটা এটাই হচ্ছে মেইন, মানে এটা একটা অ্যাসিড ঠিক আছে, এক ক্ষারকীয় নাকি দ্বিক্ষারকীয় সেটা নির্ভর করবে এটা এখানে। আর এটা একটা ক্ষার, ক্ষার নামটা সবার শেষে থাকবে, মানে শেষে যে নামটা থাকবে সেটাই ওইটার প্রকৃতি, মানে এটা এটা ক্ষার নাকি অ্যাসিড সেটার প্রকৃতি। আর এটা কত মোল অ্যাসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া করবে সেটা আগে লেখা হয়, যে ওই মোলের দিকে গেলে আরো অনেক কথাবার্তা এসে পড়বে। আপাতত এটা জেনে রাখো, এক ক্ষারকীয় কারা, এক ক্ষারকীয় অ্যাসিড কারা, সেই সব অ্যাসিড যারা 1 মোল করে H+ দিবে। দ্বিক্ষারকীয় অ্যাসিড কারা, সেই সব অ্যাসিড যারা 2 মোল করে দিবে H+। এক ক্ষারকীয় ক্ষার, সেই সব ক্ষার যারা 1 মোল করে OH- দিবে। এক অ্যাসিডীয় ক্ষার, এরা কারা, যারা 2 মোল করে OH- দিবে। ভেজাল লাগবে না কিন্তু, মূলত আমরা পড়তেছি অ্যাসিড এবং ক্ষার, নামটা শেষে থাকবে, আগের নামটার সাথে একসাথে করে দিও না। ওকে, তো আমরা যেটা পড়তেছিলাম এখান থেকে মনে রাখবা শুধু এটা, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যে লবণ এবং পানি উৎপন্ন করে এটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। প্রশমন বিক্রিয়াগুলো করাইতে অনেকের প্রবলেম হয়, যে এটার সাথে এটা বিক্রিয়া করলে কিভাবে কি উৎপন্ন হবে, এগুলা একটু দেখাই দিব আমি, যদিও বা এগুলো অনেক আগের ব্যাপার, তবুও দেখাইতেছি। অনেকের যদি গ্যাপ থাকে তাহলে প্রবলেম হয়, তো গ্যাপটা ফিল আপ করার জন্য ধরো যে A3- আর B4, A3+ আর B4- এরা বিক্রিয়া করবে। এরা বিক্রিয়া করে যদি এরকম উৎপন্ন করে AB, যেটা আমরা আগেও বলে আসছিলাম, একটু বলতে পারবা এখানে কেউ যে এর এখানে কত হবে? 4 হবে, উল্টাপাল্টা হয় আর কি। এই বি এর এখানে যেটা আছে সেটা আসবে এর এখানে 4, আর এর এখানে যেটা আছে সেটা হবে পরে 3। আর লেখার সময় প্লাসটা আগে লিখবা, মাইনাসটা পরে লিখবে। যে প্লাস আছে কার উপর, এটা আগে লিখলাম, মাইনাস আছে কার উপর, বিটা পরে লিখবো। এখন যদি রিভার্স বলতাম যে এটা দেওয়া আছে এটাকে ভাঙাবা, তুমি এখানে এ লিখতা, তারপর বি লিখতা, প্রথমটার এখানে তো প্লাস লিখবা, দ্বিতীয়টার এখানে মাইনাস লিখবে। এখানে কত প্লাস লিখবা, এর এখানে কত প্লাস লিখবা সেটা নির্ভর করবে বি এর নিচে কত আছে 3, বি এর এখানে কত লিখবা সেটা নির্ভর করবে এর এখানে কত আছে 4। মানে রিভার্স প্রসেসও করতে পারবা, আবার যেটা করার দরকার সেটাও করতে পারবে, এখান থেকে এটাও আসতে পারবা, আবার এখান থেকে ওখানেও যেতে পারবে। যদি এটা পারো তাহলে চলো আমাদের বিক্রিয়াগুলো আসলে কিভাবে হয় সেটা দেখাই। প্রশমন বিক্রিয়াগুলো দেখাইতেছি, এটা অপশনাল, অনেকে পারো, যারা পারো না শুধু তারা দেখো, আর বাকিরা তুলতে পারো চাইলে। ধরো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো। বিক্রিয়া করলে এখানে একটা অ্যাসিড এবং একটা ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া করবে। এখন কি উৎপন্ন হবে সেটা নিয়ে অনেকের প্রবলেম হয়। এটা বুঝবা কিভাবে? প্রথমত হলো এটাকে ভাঙাবা, এই যে এটাকে ভাঙাবা, ভাঙানোর নিয়মটা জানি কি ছিল, প্রথমে একটা H আর পরেরটা, প্রথমটা হয় প্লাস পরেরটা হয় মাইনাস। কত প্লাস লিখবো, ক্লোরিনের এখানে 1 আছে তাই এখানে 1+, দিলে যা না দিলে তাই। তারপরে ক্লোরিনের এখানে কত দিব সেটা H এর উপর নির্ভর করবে, H এর এখানে 1 আছে তাই এখানে 1-, একই ঘটনা। তারপরে NaOH কে ভাঙাবা, NaOH কে ভাঙাইলে হবে Na+ আর OH-। ভাঙানো নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না। তারপরে প্লাস এবং মাইনাস বিক্রিয়া ঘটাবা, তাহলে এইখানের যে প্লাস আছে সেটার সাথে বিক্রিয়া করবে এখানের মাইনাস, বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, এই দুইটার মিলে একসাথে মিলাবা, H আর OH, জানো এটা H2O উৎপন্ন হবে, H2O পানি উৎপন্ন হলো। আর এইখানে Cl- আর Na+, এই দুইটাকে বিক্রিয়া করাবা, Na+, Cl-। তো এই দুইটা যদি যোগ করো তাহলে এরকম হবে NaCl। এখানে কত হবে এবং এখানে কত হবে সেটা নির্ভর করবে N এর এখানে কত আছে
ক্লোরিনের এখানে কত আছে সেটা নির্ভর করবে n এর এখানে নিচে কত হবে, তাহলে এখানে 1 হবে কারণ ক্লোরিনের এখানে 1 আছে, আবার ক্লোরিনের সামনে 1 হবে কারণ সোডিয়ামের এখানে 1 আছে। তো আলটিমেটলি বিক্রিয়াটা হবে এটা। উল্টাপাল্টা, তোমার কাছে Na প্লাস আর Cl মাইনাস দিলে এই দুইটা যুক্ত করে এটা উৎপন্ন হবে। এখানেও কিছু হবে না, এখানেও কিছু হবে না, কেন? কারণ হচ্ছে দুইটাই 1, এটা 1 এটা 1। যদি বাই এনি চান্স এই Cl এর উপরে 2 থাকতো, তাহলে এই যে Cl এর উপর T ছিল, 2টা গিয়ে হবে সোডিয়ামের এখানে, এরকম হইতো। কারো কি প্রবলেম আছে এই বিক্রিয়াটা কিভাবে হয়েছে বুঝতে? না, যদি প্রবলেম না থাকে তাহলে এই বিক্রিয়াটা করে দেখো পারো কিনা। নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, একটু নিজে নিজে ট্রাই করো তো। তো আমি করে দেখি। প্রথমত হচ্ছে নাইট্রিক অ্যাসিডকে ভাঙাবো, এখানে দুইটা অংশ আছে দেখো, একটা হচ্ছে এইচ, এইচ এর এখানে একটা নাইট্রেট, কিন্তু এটা এইচ এর এখানে প্লাস হবে আর নাইট্রেট মাইনাস হবে, আর এখানে সোডিয়াম প্লাস হবে আর OH মাইনাস হবে। বিক্রিয়া করানোর জন্য কি করতে হবে, এই যে প্লাস আর মাইনাস বিক্রিয়া ঘটাইতে হবে, প্লাস আর মাইনাস মিলে এখানে একটা পানি উৎপন্ন হবে, পানি H2O। আর এই দুইটা, এটা এবং এটা, প্লাসটা আগে লিখতে হবে, প্লাসটা আগে লিখলে হবে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। এটা 1 আছে, এটা 1 আছে, তো এখানে এক্সট্রা করে কোনো কিছু লেখা লাগবে না। আচ্ছা, এই নাইট্রেজের এখানে যদি একটা 3 থাকতো, এই 3টা কোথায় হইতো? 3টা কি N এর এখানে হইতো নাকি নাইট্রেটের এখানে হইতো? N এর এখানে। N এর এখানে হইতো। গুড। যারা বুঝছো তো ভালোই, আর যাদের এটা বুঝতে প্রবলেম হয় সমস্যা নাই, তুমি তোমার মতো করে করবা। আর যারা কিছুই বুঝবে না তাদের আর মুখস্থ ছাড়া উপায় নেই। তো যাই হোক, এই দুইটা বিক্রিয়া মনে হয় বুঝতে পারছো। আরেকটা বিক্রিয়া করাই, H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটাকে বিক্রিয়া করবো। আগের যে বিক্রিয়াগুলো এগুলো একটু বলে দিই, সবসময় বিক্রিয়া শেষ করার পরে মিলাই দেখবা ডান পাশে এবং বাম পাশে সমান আছে কিনা। দেখো এখানে প্রথম বিক্রিয়াটাতে সোডিয়াম এখনো আছে ডান পাশে, বাম পাশেও সোডিয়াম এখনো আছে। সমতাকৃত কর্তা, সমতাকরণ কর্তা 9 একটা টপিক ছিল তোমাদের। সমতাকরণের মানে কি, ডান পাশে এবং বাম পাশে সমান করবার কি। এগুলো এইসব বিক্রিয়া চোখের দেখায় সমতা করা যায়, কিন্তু আমরা যে আগে অর্ধ বিক্রিয়া দিয়ে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া পড়ে আসছি, ওগুলো কিন্তু চোখের দেখায় সমতা করা যায় না। তো যেগুলো করা যায় না সেগুলো তো ওইভাবে করে আসছি, এগুলো কিন্তু চোখের দেখা সমাধান করা যায়। যেমন এখানে সোডিয়াম একটা আছে, এখানে সোডিয়াম একটাই থাকবে, হইলো, এখানে কিছু করতে হবে না। তারপর হাইড্রোজেন মেলাও, দেখো হাইড্রোজেন এখানে দুইটা আছে, ডান পাশে টোটাল দুইটা, আর এখানে একটা, আর এখানে একটা, দুইটা আছে। ক্লোরিন মেলাও, ক্লোরিন এখানে একটা, আর যে ক্লোরিন এখানে একটা। অক্সিজেন মেলাও, এখানে অক্সিজেন একটা, এখানে একটা। আর এই জায়গায় দেখো, প্লাসটা দিতে ভুলে গেছি, এই জায়গায় মিলাও, সোডিয়াম দেখো এখানে একটা, বাম পাশেও একটা। তারপর নাইট্রেট মেলাও, নাইট্রেট এখানে একটা, নাইট্রেট এখানে একটা। তারপর হাইড্রোজেন মেলাও, হাইড্রোজেন এখানে দুইটা আছে, আর এই পাশে এই যে একটা, এই যে একটা, দুইটা আছে। অক্সিজেন মেলাও, এই যে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। নাইট্রেটের এখানে যে অক্সিজেন সেটা কিন্তু আলাদা হিসাব করে ফেলছি। তুমি যে কোনো ভাবে হিসাব করতে পারো, তোমার ইচ্ছা। তুমি এটাকে নাইট্রেট হিসাবে হিসাব করতে পারো, আবার নাইট্রোজেন হিসাবে হিসাব করতে পারো। তাহলে এখানে এক কোনো নাইট্রোজেন, এখানে এক কোনো নাইট্রোজেন, যেভাবে খুশি সেভাবে। তো মিলে গেছে, যদি না মিলতো তখন আবার মিলাই নিতে হইতো তোমার। যেমন এই বিক্রিয়াটাতে আসি, এখানে সালফারিক অ্যাসিড, এটাকে ভাঙাবা, এখানে ভাঙাইলে কি হবে, H প্লাস আর সালফেট। এটাকে ভাঙাও যদি, এই সালফেট কি হবে, শুধু মাইনাস হবে নাকি অন্য কিছু মাইনাস হবে? 2 মাইনাস 2 মাইনাস হবে। যারা বুঝো নাই তারা দেখো, এখানে H তো প্লাস লিখছো, সালফেটের এখানে 1 আছে, সালফেটের এই জায়গাটাতে 1 ছিল তাই এখানে 1 প্লাস হয়েছে। আর হাইড্রোজেনের এখানে 2 আছে, তাই সালফেটের এখানে গিয়ে 2 মাইনাস হয়েছে, এই যে এখানে। তো এটাকে ভাঙাবো, সোডিয়াম প্লাস আর OH মাইনাস। তো বিক্রিয়া করার সময় এই দুটা একসাথে হয়ে যাবে, H2O, H2O, আর এই দুইটাকে একসাথে করতে হবে,
একসাথে একসাথে যদি করি তাহলে সোডিয়াম এখানে আর এখানে সালফেট NaSO4 শেষ হয়ে গেছে নাকি কিছু করতে হবে? ভাই Na2 হবে। Na2SO4 তো এখানে তো একটা অংশ হচ্ছে সালফেট আর একটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের এখানে কত হবে সেটা নির্ভর করবে সালফেটের এখানে কত আছে। সালফেটের এখানে 2 আছে, তাই সোডিয়ামের এখানে 2 হবে। সালফেটের এখানে কত আছে সেটা নির্ভর করবে সোডিয়ামের উপর কত আছে। সোডিয়ামের উপর 1 আছে, তো 1 দিলে যে কথা, না দিলে একই কথা। এটা হলো বিক্রিয়াতে কি কি উৎপন্ন হবে। এটা হলো বিক্রিয়াতে কি কি উৎপন্ন হবে। এখন সমতাকরণ করতে হবে। সমতাকরণ করার জন্য মিলাই দেখো, এখানে ডান পাশে সোডিয়াম আছে 2টা আর বাম পাশে সোডিয়াম আছে 1টা, মিললো না, তাই আমাকে বাম পাশে সোডিয়াম 2টা বানাইতে হবে। 2টা, সোডিয়ামের কাজ শেষ। তারপর সালফেট দেখো, ডান পাশে সালফেট আছে 1টা আর বাম পাশে সালফেট আছে 1টা। হাইড্রোজেন দেখো, ডান পাশে হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা। অক্সিজেন মিলিয়ে দেখবা সবগুলো মিলটি ঠিকঠাক ভাবে মিলে যাবে। এটা হলো বিক্রিয়াটা। যে 3টা বিক্রিয়া দেখাইলাম এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা আবার বললে ভালো হবে এরকম কেউ আছে? ভাইয়া, হ্যাঁ বলো। এখানে 2 অণু পানি হবে। ভাই H+ আচ্ছা পানি 2H+ মিলে না? হবে না? আচ্ছা পানি এখানে 2টা, হাইড্রোজেন 2টা, এখানে 2টা, এখানে তো আরো 2টা আছে। হ্যাঁ 2টা, এখানে মিলবে 2 হবে। একটু দেখো যারা 2 দিতে আমি ভুলে গেছি। এখানে হাইড্রোজেন আছে 2টা আর এখানে হাইড্রোজেন আছে 2টা। এই জায়গায় কিন্তু আরো 2টা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন আছে, তাই এখানে মিলানোর জন্য 2 দিলাম। এখন আবার অক্সিজেনটা চেক করে দেখো মিলে কিনা। অক্সিজেন এখানে 2 অণু আর এখানে যে 2 অণু অক্সিজেন। সালফেটের ভিতরে অক্সিজেন কিন্তু সালফেট আলাদা হিসাব করে ফেলছো। ওকে ভাইয়া, তাহলে হ্যাঁ বলো। ভাইয়া ওই যে H2SO4 থেকে যখন H+ দেখছি তখন কি 2H+ হবে না? না না না, এটা এটা আমি আয়ন করতেছি, আয়নীকরণ করতেছি। এটার সাথে এটা বাধ্যতামূলক কোনো কথা না। এখান থেকে কি কি আয়ন সৃষ্টি হবে সেটা লিখতেছি আর কি। ওই যে দেখাইছিলাম না, ওই A3+ আর B4- একসাথে হলে কি হবে। এখানে যদি 4টাও থাকতো সমস্যা ছিল না, জাস্ট কি উৎপন্ন হবে সেটা। সমতাকরণ কিন্তু আমরা বিক্রিয়া করার পরে করতেছি, আগে দেখবো কি উৎপন্ন হইতেছে। এটা অনেকের প্রবলেম হয়, আবার অনেকের হয় না। কারো কারো অটোমেটিক হয়ে যায় আর কারো কারো অনেক কাজ টাজ করলে বা অনেক অধ্যবসায় করলে তারপর আসে। যাই হোক, আমরা আরেকটু দেখবো, আরো 3টা বিক্রিয়া দেখবো। HCl এর সাথে Na2CO3। স্বাভাবিকভাবে বাম পাশের HCl ভাঙবে H+ আর Cl- দিয়ে, আর এই ডান পাশেরটা এভাবে ভাঙবে সোডিয়াম আর কার্বনেট। সোডিয়াম প্রথমটা ছিল এখানে প্লাস হবে, কার্বনের পরেরটা ছিল এখানে মাইনাস হবে। কত প্লাস হবে, সোডিয়াম কত প্লাস হবে সেটা নির্ভর করবে যে কার্বনেট আছে এর সামনে কত আছে, 1 আছে, তাহলে 1+। এই কার্বনেটের উপরে এখানে কত মাইনাস হবে সেটা নির্ভর করবে সোডিয়ামের এখানে কত আছে। সোডিয়ামের এখানে 2 আছে, তাহলে হবে 2-। আর যারা জানো যে কার্বনেটের উপরে 2- হয় তারা ডিরেক্টলি কার্বনেটের এখানে 2- দিয়ে দিবে। এখন বিক্রিয়া ঘটাবা, বিক্রিয়া ঘটায় দেখো এই 2টা একসাথে করলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। প্লাস এবং মাইনাস একসাথে করবা, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হইলো। আর এই 2টা উৎপন্ন হইলে একটু বলতে পারবা কি উৎপন্ন হয়? H2CO3। গুড। এখানে 2টা একসাথে করলে HCO3। এইচ এর পরে কত বসাবো সেটা নির্ভর করবে এই কার্বনেটের পরে কত আছে, 2 আছে, তাহলে এখানে হবে 2। কার্বনেটের পরে কত বসাবো সেটা নির্ভর করবে এইচ এর এখানে কত আছে। এই যে কার্বনেটের এখানে 1 বসাইলে হবে, 1 বসাইলে যায়, না বসাইলে তাই। তো আমার এটা হওয়া উচিত ছিল, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, এইটা বিক্রিয়া পাত্রে এরকম আকারে থাকে না, এটা ভাঙে যায়। এটা ভেঙে পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এটা ভেঙে পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এটা এটা থেকে যদি ভাঙে তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়। দেখো এই 2টা যোগ করে H2CO3 বা কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। কার্বনিক অ্যাসিডটা আলাদা আকারে থাকে না, এটা ভাঙে যায়, ভাঙে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হয়। যাদের এটা বুঝতে প্রবলেম হয় তারা এইভাবে চিন্তা করো, প্রশমন বিক্রিয়াতে অবশ্যই পানি উৎপন্ন হইতে হবে। তো এখানে এটা প্রশমন বিক্রিয়া, একটা অ্যাসিড এবং একটা ক্ষার, অবশ্যই পানি উৎপন্ন হইতে হবে। তুমি যদি এটা লিখে দাও ভুল হবে না,
কিন্তু 100% সঠিক হইলো না আর কি ব্যাপারটা। তো তোমাকে এটা ভাঙায় লিখতে হবে, ভাঙলে পানি উৎপন্ন হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এইটাই একটু ব্যতিক্রম, যখন এই সোডিয়াম কার্বনেট থাকে তখন একটু ব্যতিক্রম হয়। তো এই জায়গায় এটা কার পরিবর্তে H2CO3 এর পরিবর্তে। তারপর আরেকটা দিই যারা বুঝছো তাদের জন্য, HNO3 প্লাস Na2CO3, এটাকে ভাঙায় বিক্রিয়া বানাবো। ও আচ্ছা, এখানে কিন্তু চেকও করতে হবে, উপরে চেকও করতে হবে সোডিয়াম কয়টা আছে এখানে। সোডিয়াম হচ্ছে একটা আছে, আর এই পাশে সোডিয়াম দুইটা আছে। তো তোমার এটা করলে হইতেছে না, তাই কি করতে হবে, একটা 2 দিতে হবে। এই যে এই জায়গায় 2 দিতে হবে, চেক করতে হবে। কিভাবে চেক করবা সেটা তো জানোই। এখানে ক্লোরিন আছে কয়টা, দুইটা ক্লোরিন আছে, তাহলে ক্লোরিন দুইটা, এই পাশে ক্লোরিন একটা আছে, তো মিলানোর জন্য এখানে 2 দিতে হবে। তো ক্লোরিনের হিসাবও শেষ, সোডিয়ামের হিসাবে শেষ, বাকি থাকলো কি কার্বনেটের হিসাব। দেখো এখানে কার্বনেট একটা, কার্বনেট একটা না দিয়ে কার্বন একটা, এখানে কার্বন একটা। অক্সিজেন কয়টা দেখো, অক্সিজেন এখানে টোটাল 3টা, আর এখানে একটা, আর এখানে দুইটা, টোটাল 3টা। বাকি সবগুলো হিসাব হয়ে গেছে। হাইড্রোজেন এখানে 2টা, আর এখানে 2টা, শেষ। মানে তুমি নিজের মতো করে করবা, আমার মতো করলে হবে না। মানে হবে না বলতে করতে হবে না এরকম কোনো কথা না, তুমি তোমার মতো করে হিসাব করো, মিলাবা, দেখবা মিলবে। 1-2টা হয়তো একটু প্রবলেম হবে, এরকম ভাইবো না যে ভাই ভাই বলছে এই চিন্তাটাকে আমি করতে পারবো পরীক্ষা হলে, এরকম না। তুমি 2-1টা করে দেখো, এমনিতেই বুঝতে পারবা। তারপর এটাকে ভাঙাবো, এটাকে ভাঙাইলে আমি কুইক করতেছি, H+NO3- আর এখানে হচ্ছে Na+ আর কার্বনেট 2-। যদি বিক্রিয়া ঘটাই এটা এবং এটা একসাথে হল, একসাথে প্লাস এবং মাইনাস, সোডিয়াম নাইট্রেট। তারপর H+ আর CO3 2- একসাথে হওয়া উচিত ছিল কি, হওয়া উচিত ছিল H2CO3, কিন্তু এটা হয় না, না হয়ে সে ভাঙে যায় পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এখন মিলাই দেখো ঠিকঠাক আছে কিনা। সোডিয়াম এখানে কয় অণু আছে, সোডিয়াম এখানে আছে হলো 1 অণু, আর বাম পাশে আছে 2 অণু, তাই মিলানোর জন্য এখানে অবশ্যই একটা 2 দিতে হবে। তারপর বাকিগুলো মিলাই দেখবা, নাইট্রেট এখানে আছে যে NO3 2 অণু আছে, তো এখানে নাইট্রেট আছে মাত্র 1 অণু, তাই মিলানোর জন্য এখানে 2 দিতে হবে। বাকিগুলো অটোমেটিক মিলে যাওয়ার কথা। এখানে পানিটা বোধহয় মিলবে না, নাকি পানি দেখো পানি কত হয়, H2, আর এই পাশেও H2 আছে, তাহলে পানি 1 অণুই হবে। কারো কি এটা বুঝতে প্রবলেম হয়েছে? না, যদি বুঝো তাহলে এই বিক্রিয়াটা একটু করে দাও তো। H2SO4 প্লাস Na2CO3, যার হয়েছে তো একটু বলে দিই। sodium sulfate plus carbon dioxide plus পানি। গুড। তো অনেকেই পারছো হয়তো, আমি এটাকে ভাঙাইতেছি দেখো, এখান থেকে H+ আর সালফেট, যেহেতু এখানে 2 আছে, সালফেট 2-, আর এখান থেকে হবে Na+ আর কার্বনেট 2-। মিলানোর জন্য এই দুইটাকে মিলাইতে হবে, এই দুইটাকে যদি মিলাই তাহলে Na আর সালফেট, মানে সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। Na আর সালফেট, N এর সামনে কত হবে সেটা নির্ভর করবে সালফেটের উপরে কত আছে, 2 আছে, তাহলে এখানে একটা 2 হবে। আর সালফেটের এখানে কত আছে সেটা নির্ভর করবে সোডিয়ামের এখানে কত আছে, 1 আছে, তো না দিলেও একই ঘটনা। তারপর এই দুইটাকে মেলাবো, H+ আর CO3, হওয়া উচিত ছিল H2CO3 কার্বনিক অ্যাসিড, তো এটার পরিবর্তে পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। যে 6টা বিক্রিয়া দেখালাম এগুলো একটু বাসায় আবার নিজে নিজে চেষ্টা করবা, যা আমি মিলাইতে পারতেছি কিনা। এটা একটু সমতাকরণ চেক করে দেখো, সোডিয়াম এখানে আছে 2 অণু, এখানে সোডিয়াম 2 অণু, ঠিক আছে। তারপর সালফেট এখানে একটা, তো সালফেট এখানে একটা, ঠিক আছে।
হাইড্রোজেন দুইটা, এই যে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন মিলাই দেখো, অক্সিজেন এখানে একটা, তিনটা, আর এই যে অক্সিজেন, অক্সিজেন ঠিকঠাক আছে কি? কার্বন, অক্সিজেন এই পাশে হচ্ছে দুইটা, তিনটা, আর এখানে আরো চারটা। সালফেট তো হিসাব করে ফেলছে মনে হয়, তো এখানে হলো তিনটা, আর অক্সিজেন এখানে তিনটা। কিছু বলতে চাচ্ছ? ভাই ঠিকই আছে, ওইটাই বলতে চাইছি। হ্যাঁ, সাতটা। ঠিকই আছে। মানে ঘটনাটা হচ্ছে তুমি যদি সালফেট আলাদা হিসাব করে ফেলো তখন আবার আলাদা করে অক্সিজেন হিসাব করো না। আবার যদি ভাঙা ভাঙা হিসাব করো, যে সালফার হিসাব করবো, এখানে সালফার এক অণু, এখানে সালফার এক অণু, তখন আবার অক্সিজেন আলাদা হিসাব করবে। মানে যেভাবে করো তুমি যৌগ মূলক আকারে হিসাব করতে পারো, আবার আলাদা আলাদা হিসাব করতে পারো। তো এটা মিলে যাওয়ার কথা যেভাবে আছে। আমাদের এখন পর্যন্ত আমি পার্ট 9-এ যেটা পড়ালাম সেটা মেইন টপিক না, সেটা অপশনাল একটা টপিক, মানে বিক্রিয়াগুলো হয় কিভাবে। অনেকের এটা নিয়ে প্রবলেম হয়, তাই দেখাইলাম। এখন আসি আমাদের মেইন যে টপিক সেখানে। মেইন টপিক বোঝার জন্য ডিরেক্ট আমরা কোশ্চেনে চলে যাব। লিখো কোশ্চেন 1। কোশ্চেন 1-এ যাওয়ার আগে একটু রিপিট করি, আমরা একদম পার্ট 1-এ ঘনমাত্রাকে হয় সি দ্বারা প্রকাশ করছি বা এন দ্বারা, এস দ্বারা প্রকাশ করে আসছি। সি বা এস কিভাবে পাইছি? এন বাই ভি। তো এখান থেকে মোল সংখ্যা কিভাবে পাবো? এস ইন্টু ভি। এটা নিয়ে আমরা অঙ্ক করে আসছি, ওই S1 V1 এরকম করে। তো কোনো মোল সংখ্যা কিভাবে পাবো? এস ইন্টু ভি, এই সূত্র দিয়ে আমরা মোল সংখ্যা পাই যাব। আবার আবার যদি আমি ঘনমাত্রা পাইতে চাই, ঘনমাত্রা কিভাবে পাবো? এন বাই ভি, এই সূত্র দিয়ে ঘনমাত্রা পাবো। একই সূত্র, তুমি মোল সংখ্যা পাইতে চাইলে ঘনমাত্রা ইন্টু আয়তন, আবার যদি ঘনমাত্রা পাইতে চাও মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, এভাবে করতে হবে। এখানে তিনটা পাত্র ইউজ করব। তিনটা পাত্রের প্রথম পাত্রে 35 মিলিলিটার 0.5 মোলার HCl গ্যাস আছে, সরি গ্যাস না, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে হচ্ছে পরের পাত্রে 20 মিলিলিটার 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই পাত্রের এটাকে এই পাত্রে ঢাললাম, আর এটাকেও এই পাত্রে ঢাললাম, মানে এটা হচ্ছে মিশ্রণ। দেখে বুঝতে পারতেছো, একটা হচ্ছে HCl অ্যাসিড এটা, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার। তো দুইটাকে যখন একসাথে করব, এটা আগের মতো থাকবে না, এরা বিক্রিয়া করে শেষ হইতে থাকবে, বিক্রিয়া করতে থাকবে করতে থাকবে করতে থাকবে, একটা সময় কিন্তু একটা শেষ হয়ে যাবে, বাকি থাকবে একটা। তো কোশ্চেন এটাই হলো, রোমান 1 দিয়ে লেখো, মিশ্রণে কোনটি অবশিষ্ট থাকবে? এটা তোমাকে নির্ণয় করতে হবে। রোমান 2 দিয়ে লেখার মতো একটা কোশ্চেন লেখার মতো একটা জায়গা ফাঁকা রাখো। তো হোল কোশ্চেনটা একটু খেয়াল করো। টোটাল 3টা পাত্র, এর ভিতরে 2টা পাত্রে একটাতে অ্যাসিড একটা ক্ষার, পরে ওই দুইটাকে একসাথে করে অন্য একটা পাত্রে রেখে দিলাম, মিশ্রণ করলাম। মিশ্রণ করলে এই যে এখানে অ্যাসিড ছিল আর এখানে ক্ষার ছিল, এরা আগের মতো থাকবে না, বিক্রিয়া করে একটা শেষ হয়ে যাবে, বিক্রিয়া করতে থাকবে, একটা সময় একটা শেষ হয়ে যাবে, বাকিটা থাকবে। তো বলতেছে এখানে কোনটা অবশিষ্ট থাকবে? HCl থাকবে নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে? এটা তোমাকে বের করতে হবে। তো বের করার জন্য এদের বিক্রিয়া ঘটাইতে হবে। প্রথমে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের বিক্রিয়াটা ঘটাই। কার কার বিক্রিয়া জানি? HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া হইলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, একটা লবণ, আর H2O, একটা পানি। এই বিক্রিয়াটা আমরা আগের যে 6টা বিক্রিয়া করে আসলাম তার মধ্যে একটা। এখন কাজটা করতে হবে কি, তোমার কাছে বিক্রিয়া পাত্রে HCl আদি অবস্থায় কতটুকু আছে সেটা এখানে লিখতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড আদি অবস্থায় কতটুকু আছে সেটা এখানে লিখতে হবে।
কি বললাম, HCl আদি অবস্থায় কতটুকু আছে সেটা এখানে লিখতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড আদি অবস্থায় কত আছে সেটা এখানে লিখবো। তারপর আদি অবস্থায় এইখানে কতটুকু আছে, এটা কতটুকু আছে, এগুলো লিখবো। তারপর একটু পরে যখন বিক্রিয়া শেষ হয়ে যাবে, এখান থেকে মাইনাস হবে, এখান থেকে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, কতটুকু প্লাস মাইনাস হবে সেগুলোতে পরে আসতেছে। তার আগে আমি কি করব, আদি অবস্থায় কতটুকু আছে সেটা লিখতে হবে। তো প্রথমত হলো HCl আদি অবস্থায় কত মোল আছে সেটা আমি এখানে বসাবো। তার জন্য HCl এর মোল সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমাদের এখানের কাজটা হচ্ছে মোল সংখ্যা অফ মানে n অফ HCl, এটা নির্ণয় করব। n অফ HCl নির্ণয় করার জন্য, HCl নির্ণয় করার জন্য n নির্ণয়ের জন্য আমি সূত্র লিখতে পারি W/m অথবা S × V। ওটা লিখবো S × V। দেখো ডাটা দেখে দেখো, আমাকে S × V লিখতে হবে। তো এখানে লিখবো S × V। তুমি চাইলে এই যে S1 V1 ও দিতে পারো, তোমার ইচ্ছা। তো এখানে ঘনমাত্রা হচ্ছে 0.5 আর আয়তন হচ্ছে 35। একটা ভুল করছি, বলতে পারবা কি ভুল? 35/1000 হবে। হ্যাঁ, এটাকে লিটারে নিয়ে যেতে হবে, তার মানে 10⁻³ দিয়ে গুণ করবে। তাহলে এখান থেকে যে আনসারটা আসতেছে 0.0175 এত মোল। এটা হলো HCl এর মোল সংখ্যা। তো আমরা HCl এর আদি অবস্থায় কত ছিল সেটা পেয়ে গেলাম, সেটা ওইখানে বসাই দিব। কোন জায়গায়? এই যে এখানে। এখানে তার আদি অবস্থায় যা ছিল, আদি অবস্থায় ছিল হচ্ছে 0.0175, সেটা এখানে বসাই দিলাম। এখন লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইড আদি অবস্থায় কতটুকু ছিল সেটা বসাবো। n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কতটুকু আছে সেটা বসাইতে হবে। এখানে হবে S × V। তুমি চাইলে S2V2 লিখতে পারো। সোডিয়াম হাইড্রোক্সাইডের এই যে ডাটাগুলো দেখো, 0.25 মোলার ঘনমাত্রা S × V। V হচ্ছে 20, 1000 দিয়ে ভাগ করতে হবে, 10⁻³ তাহলে 0.25 20 10⁻³ 0.005 হ্যাঁ 0.005 এত মোল। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মোল সংখ্যা সেটাও পেয়ে গেলাম, সেটা এখানে বসাই দিব। সোডিয়াম হাইড্রোক্সাইড 0.005 এত মোল। এখন আদি অবস্থায় এটা কতটুকু? এটা 0 0। গত ক্লাসে বলছিলাম এটা উৎপাদ, আদি অবস্থায় সে উৎপন্নই হয় নাই, 0, এটাও 0। তারপর এখান থেকে কিছু মাইনাস হবে, এখান থেকে সামথিং মাইনাস হবে। তো আমরা যে সাম্য ধ্রুবকটা না অ্যাকচুয়ালি বিয়োজন মাত্রাটাকে x ধরতাম। বিয়োজন মাত্রা কি সেটা প্রথম পত্রের 4র্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে বা হবে, যারা পড়ছো তারা পাইছো। এখান থেকে সামথিং মাইনাস হবে। এটা কি x মাইনাস হবে নাকি 2x না 3x সেটা নির্ভর করবে কার উপর? HCl এর মোল সংখ্যার উপর। এখানে মোল সংখ্যা 1 আছে, তাই এখান থেকে মাইনাস হবে শুধুমাত্র x। তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা আদি অবস্থায় যা ছিল তা থাকবে। এখান থেকে কি x মাইনাস হবে নাকি অন্য কিছু মাইনাস হবে? x মাইনাস হবে। গুড, x মাইনাস হলো। তারপর এখানে উৎপন্ন হবে x। যদি বাই চান্স এখানে 2 থাকতো তাহলে এখানে 2x উৎপন্ন হতো। তো H2O এখানে 1 আছে, তাহলে এটা উৎপন্ন হবে x। তারপরের কাজটা হচ্ছে তুমি x এর মান নির্ণয় করবে। x এর মান নির্ণয়ের জন্য আমরা আগেই দেখে আসছি যে এরা দুইটা বিক্রিয়া করবে। কারা কারা? এটা এবং এটা। এই দুইটা বিক্রিয়া করে যে কোনো একটা শেষ হয়ে যাবে, যে কোনো একটা শেষ হয়ে যাবে, আরেকটা থাকবে। তো তুমি যে কোনো একটা শেষ হয়ে যাবে এটা ধরে নিবা। ধরে নাও যে তুমি HCl শেষ হয়ে গেছে। HCl শেষ হয়ে গেলে এইখান এই যে এই টুকুর মান 0। HCl এর যে এখন কতটুকু আছে কতটুকু? 0.0175 মাইনাস x। এতটুকুর মানকে 0 ধরবো যদি আমি ভাবি HCl শেষ হয়ে গেছে। HCl শেষ হয়ে গেলে 0.0175 মাইনাস x, মানে HCl এর নিচে কতটুকু আছে এটা
এটার মানটা 0 ধরবো। যদি আমরা ধরি এক্স এর HCl শেষ হয়ে গেছে, তখন এক্স এর মানটা কত আসবে? এক্স এর মানটা আসবে 0.0175। এটা আমরা এখন পরে ইনপুট দিব, এখানেও ইনপুট দিব, এখানেও ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে মানগুলো একটু যাচাই করবো, তোমরা এখনই লিখো না। তো এই জায়গায় যদি ইনপুট দেই, এই মানটা কত আসে? 0.0175 মাইনাস এক্স এর মান কত? এই যে এখানে এক্স এর মান বসাইতেছি 0.0175। আলটিমেটলি এটা 0 আসছে, ঠিক আছে। তারপর এটা চেক করো, 0.005 মাইনাস 0.0175, এটা কত আসে? মাইনাস মাইনাস 0.0125 আইসা পড়ে 125 25। খেয়াল করে দেখো মানটা মাইনাস আসছে পড়ছে। যদি মাইনাস এসে পড়ে তার মানে তুমি যে ধরে নিছো HCl শেষ হয়ে গেছে সেটা ভুল ধরছো। তার এখন তোমাকে কি করতে হবে? পরেরটা ধরতে হবে। এখন ধরবা তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে গেছে। কি করলাম জানি? প্রথমে তুমি দুইটার যে কোনো একটা, ওই যে অপু 10-20 এরকম চিন্তা করে যে কোনো একটা শেষ হয়ে গেছে এটা ধরে নিবা। আমরা প্রথমে ধরলাম যে HCl শেষ হয়ে গেছে, HCl শেষ হয়ে গেছে মানে এটা 0। এটাকে 0 ধরে এক্স এর মানটা নির্ণয় করব। এক্স এর মানটা কত আসলো? 0.0175। নির্ণয় করার পরে এই দুইটাকেই চেক করব। কাকে কাকে? এটাকেও এক্স এর মানটা বসায় চেক করব, এটাতেও এক্স এর মানটা বসায় চেক করব। যদি এক্স এর মানটা 0 আসে তার মানে তুমি ভুল ধরছো, আর যদি 0 না আসে তাহলে তুমি সঠিক ধরছো। তো প্রথমত হলো HCl যে ধরলাম, এখানে দেখো প্রথমটাতে ঠিক ছিল, এটাতে এক্স এর মানটা বসাই দেখছি, এটা 0 আসছে। এখানে এক্স এর মানটা বসাই দেখছি 0.00, এই মানটা এটা মাইনাস এসে পড়ছে। তো মাইনাস আসলে তুমি ভুল ধরছো, তোমাকে অন্যটা চেক করতে হবে। তো এখন HCl যেহেতু আমরা ধরে নিয়েছিলাম HCl টা শেষ হয় নাই, তাহলে এখন শেষ হয়েছে কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটাও চেক করে দেখি এটা নেগেটিভ আসে কিনা। তো এখন 0 ধরবো কাকে? পরেরটাকে। কাকে 0 ধরবো? ধরে নিচ্ছি যে আমরা এটা শেষ হয়ে গেছে, তো এটা শেষ হইলে এটারটা 0 হবে। 0.005 মাইনাস এক্স সমান 0। তাহলে এক্স এর মানটা আসতেছে 0.005। এখন এক্স এর মানটা এটাতে ইনপুট দিবা, এটাতে ইনপুট দিবা। যদি এটাতে ইনপুট দেই তাহলে এরকম আসবে 0.0175, এটা কিন্তু রাফ। মাইনাস এক্স এর মানটা 0.005, মানটা কত আসে? 0.0125 আসবে। নেগেটিভ আসছে না, তার মানে এটা ঠিক আছে। এখন এটাও চেক করতে হবে, এটাও যদি চেক করো 0.005 মাইনাস 0.005, মানে এক্স এর মানটা এখানে বসাইছে, বসাইলে এটা আসে 0। দেখো এটাও পজিটিভ একটা মান আসে আর এটাও নেগেটিভ আসে না, 0 আসছে। তার মানে এখন যে তুমি ধরছো সেটা ঠিক আছে। কথাগুলো খেয়াল করো, অনেক বেশি ইম্পর্টেন্ট কথাগুলো। এখানে তুমি খুঁজে বের করবা যে কোনটা শেষ হয়ে গেছে। তার জন্য তুমি যে কোনো একটাকে ধরে নিবা। আমরা প্রথমে HCl কে ধরছিলাম, HCl কে ধরলে HCl রিলেটেড যেটা আছে সেটাকে 0 ধরে এক্স এর মানটা বের করব। বের করার পরে দুইটাতেই বসাবো। বসানোর পরে যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে তুমি ভুল ধরছো, আবার যদি পজিটিভ আসে তাহলে তুমি ঠিক ধরছো। নেগেটিভ আসছে HCl যখন ধরছিলাম তার মানে ভুল ধরছি। তারপরে আমি ধরলাম কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের যেটা আছে সেটাকে 0 ধরে এক্স এর মানটা বের করলাম। ওই এক্স এর মানটা এখানে ইনপুট দিয়ে চেক করলাম যে সবকিছু ঠিকঠাক আছে, নেগেটিভ আসে না। এক কথায় তুমি লিমিটিং বিক্রিয়ক খুঁজবা। লিমিটিং বিক্রিয়কের নাম শুনছো হয়তো, মানে কোনটা আগে শেষ হয়ে যাবে সেটা খুঁজবা। সেটা খোঁজার জন্য এই এক্স এর মানটা দিয়ে চেক করতে হবে। তো এই কথাগুলো একটু লিখা রাখো, না হলে আবার ভুলে যাবো। এখানে লিখা রাখো। যে কোনো, এখানে স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো, যে কোনো একটিকে 0 ধরে এক্স এর মান বের করব। বের করে বসানোর পর যদি নেগেটিভ আসে তবে
সেটি লিমিটিং বিক্রিয়ক নয়। লিমিটিং বিক্রিয়ক যারা জানো না, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যেটা শেষ হয়ে যাবে আগে, সেটি লিমিটিং বিক্রিয়ক নয়। প্লাস আসলে সেটি লিমিটিং বিক্রিয়ক। এই হচ্ছে কথাটা। তো এটা দিয়ে চেক করি। আমরা যেটা প্রথমে HCl চেক করছিলাম, HCl চেক করার জন্য এটাকে 0 ধরবো, এটাকে 0 ধরলে যেটা ধরলাম, তারপর x এর মানটা বের করে দেখাইলাম, যেটা তুমি এখানে আবার বসাইছো x এর জায়গায় মানটা, x এর মানটা বসানোর পরে নেগেটিভ আসে পড়ে। এটা 0 আসছিল কিন্তু এটা নেগেটিভ সামথিং এসে পড়ে, তার মানে তুমি যেটা ধরছো সেটা ঠিক না। তারপর কোনটাকে ধরতে হবে? অন্যটাকে ধরতে হবে। অন্যটা কোনটা? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ধরলাম। সোডিয়ামের হাইড্রোক্সাইডে এটাকে 0 ধরছিলাম, তো এটাকে যদি 0 ধরি 0.005 মাইনাস এক্স সমান 0, তাহলে এক্স এর মানটা আসতেছে 0.005। এখন এখানে বসায় দেখো আর এখানে বসায় দেখো, 0 আসে না, ওই নেগেটিভ আসে না। নেগেটিভ আসে না মানে হলো এখন তুমি যেটাকে ধরলা লিমিটিং বিক্রিয়ক, সেটাই আসলে লিমিটিং বিক্রিয়ক। তো এখন এক্স এর মানটা ঠিকঠাকই আছে, এক্স এর মানটা তাহলে বসায় দাও। এক্স এর মানটা বসায় দিবা 0.0175 মাইনাস 0.005, এখানে 0.005 তো আগে ছিল, এই এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো। এক্স এর মান এই যে এখানে 0.005, আর এখানে এক্স এর মান বসাবো 0.005, এখানে এক্স এর মান বসাবো 0.005। ক্যালকুলেশনটা শেষ করবা। ক্যালকুলেশন করলে এখানে আসবে 0.0125, আর এখানে আসবে 0, আর এখানে আসবে 0.005, আর এখানে আসবে 0.005। তো একদম শেষমেশ দেখো HCl কতটুকু আছে? HCl আছে 0.0125 মোল। সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে? 0 মোল। এটা শেষ। সোডিয়াম ক্লোরাইড লবণটা আছে 0.005 মোল। পানি আছে কতটুকু? এত মোল। তো আমাদের এই যে ওই ডান পাশে এগুলো দরকার নাই, আমাদেরকে বলতেছিল যে দুইটার ভিতরে কোনটা থাকবে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড 0 হয়ে গেছে, থাকবে কোনটা? HCl। সুতরাং 0.0125 মোল HCl অবশিষ্ট থাকবে। এটাই आंसर। আমি হোল সামারি করতেছি, খুব কঠিন না। 2 নাম্বার কোশ্চেনটা মুছে দাও, 2 নাম্বার আমরা আগামী ক্লাসে করব। এখানে দুইটা পাত্র দিয়ে দিয়েছিলাম, দুইটা পাত্রের মিশ্রণ। আদি অবস্থায় HCl কতটুকু ছিল নির্ণয় করলাম, আদি অবস্থায় সোডিয়াম হাইড্রোক্সাইড কত ছিল নির্ণয় করলাম। নির্ণয় করার পরে এগুলো এখানে বসাইছি, বসানোর পরে কতটুকু মাইনাস হয়েছে সেটা লিখলাম, কতটুকু উৎপন্ন হয়েছে লিখলাম। তারপর এক্স এর মানটা হইতে পারে তুমি এইটাকে 0 ধরে এক্স এর মান নির্ণয় করবা, হইতে পারে তুমি এটাকে 0 ধরে এক্স এর মান নির্ণয় করবা। তুমি যে কোনো একটাকে করে এক্স এর মানটা ইনপুট দিয়ে দেখবা রাফ করে নেগেটিভ আসে কিনা। যদি নেগেটিভ আসে তাহলে অন্যটা ধরতে হবে, আর যদি নেগেটিভ না আসে তাহলে যেটা ধরছো সেটাই ঠিক। আমি কি আবার বলবো, কোনো জায়গায় অনেক বেশি ইম্পর্টেন্ট এটা না। তাহলে আমরা কুইক আরেকটা অঙ্ক করব। লিখো কোশ্চেন 2। এখানেও আগের মতো করে পাত্র ছিল টোটাল 3টা। একটার ভিতরে আছে হলো 30 মিলিলিটার, 0.1 মোলার HCl। আরেকটাতে আছে 40 মিলিলিটার, 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই পাত্রকেও এখানে ঢাললাম।
এই পাত্রকে এখানে ঢাললাম, এটা মিশ্রণ। কোশ্চেন হচ্ছে মিশ্রণে কোনটি অবশিষ্ট থাকে? স্বাভাবিকভাবে বুঝতেছো এদেরকে বিক্রিয়া ঘটাইতে হবে, বিক্রিয়া ঘটাই আদি অবস্থার মূল সংখ্যা লিখতে হবে, তাই আমরা প্রথমেই আদি অবস্থার মূল সংখ্যাগুলো নির্ণয় করে ফেলি। তাই n of HCl s into v, s এর মান 0.1 ঘনমাত্রা, আর আয়তন 30, 10 to the power -3। এটা হচ্ছে 3 10 to the power -3। এত মোল। পরেরটাও নির্ণয় করি, n of সোডিয়াম হাইড্রোক্সাইড s into v, s এর মান 0.2 into v এর মান 40, 10 to the power -3। এটাকেও ক্যালকুলেট করতে হবে, 0.2 40 10 to the power -3। এটা হচ্ছে 8 10 to the power -3 মোল। আদি অবস্থার মোল সংখ্যা বের করা শেষ, এখন বিক্রিয়া ঘটাইতে হবে। বিক্রিয়া ঘটাই, কার কার মধ্যে বিক্রিয়া ঘটাবো? HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড আর H2O। আদি অবস্থাটা এখানে লিখতে হবে। আদি অবস্থায় HCl কতটুকু ছিল? 3 10 to the power -3, 3 10 to the power -3, আর এটা হলো 8 10 to the power -3। জাস্ট আদি অবস্থার গুলো ইনপুট দিলাম, এখানে আদি অবস্থার 0, এখানে আদি অবস্থার 0। তারপর এখান থেকে মাইনাস হবে 3 10 to the power -3। এখান থেকে কতটুকু মাইনাস হবে? x নাকি 2x নাকি 3x? শুধু x। কেন x? কারণ HCl এখানে 1 আছে, তারপর এখানে 1 আছে, তাহলে এখান থেকে মাইনাস হবে x। তাহলে 8 10 to the power -3 মাইনাস x। এখানে উৎপন্ন হবে x, এখানে উৎপন্ন হবে x। বাই এনি চান্স এখানে যদি 2 থাকতো তাহলে এখানে কিন্তু 2x মাইনাস হতো। তারপরে কি করতে হবে? x এর মানটা নির্ণয় করতে হবে। এটার জন্য তুমি যে কোনো একটাকে 0 ধরে নিবা। ধরে নেই যে আমরা HCl 0, অথবা তুমি ধরতে পারো যে সোডিয়াম হাইড্রোক্সাইড 0, যে কোনো একটা ধরলেই হয়েছে। ভাগ্য ভালো থাকলে প্রথমটা মিলে যাবে, আর ভাগ্য যদি আমার মতো খারাপ হয় তাহলে মিলবে না। ধরো যে এখানে এটাকে আমি 0 ধরলাম, তো এটাকে যদি 0 ধরি 8 10 to, এটা কিন্তু রাফ, 10 to the power -3 মাইনাস x সমান 0, তাহলে x এর মানটা হচ্ছে 8 10 to the power -3। এটা x এর মানটা এখানে বসাই, 8 10 to the power -3 বসাইলে হবে 3 10 to the power -3 তো ছিল, এখান থেকে মাইনাস করব 8 10 to the power -3, তাহলে হবে -5 10 to the power -3। তো প্রথমটাতেই মাইনাস এসে পড়ছে, তাহলে আমি যেটা ধরছি ওটাকে যিনি ধরছিলাম এটাকে, তাহলে এটা ভুল ধরছি। এখন অন্যটাকে ধরতে হবে। তাহলে অন্যটা মানে হচ্ছে এই যে এটাকে 3 10 to the power -3 মাইনাস x সমান 0, তাহলে x এর মানটা আসতেছে 3 10 to the power -3 মোল। এখান থেকে x এর মান আসছে, তুমি x এর মানটা এখানে বসাই দেখো, এখানে বসাইলে হবে 0, আর এখানে যদি বসাও 8 10 to the power -3 মাইনাস 3 10 to the power -3, তাহলে হচ্ছে 5 10 to the power -3। এটা কিন্তু প্লাস আসছে। অনুরূপভাবে যখন এখানেও বসাবা 3 10 to the power -3, এটা 0 এসে পড়বে। তো এটা আসতেছে 0 আর এটা আসতেছে 5 10 to the power -3। তো এটা নিয়ে তো আমার সমস্যা নেই, কারণ নেগেটিভ আসে নাই। নেগেটিভ আসে নাই মানে এটাই লিমিটিং বিক্রিয়ক যেটাকে আমরা ধরছি। দুইটাই তো, দুইটার ভিতরে একটা না মিললে আরেকটা তো অটোমেটিক মিলে যাবে। x এর মানটা এখানে বসাই দাও, তাহলে 3 10 to the power -3 মাইনাস x 3 10 to the power -3, এখানেও 8 10 to the power
-3 -3 10 to the power -3, এখানেও 3 10 to the power -3, এখানে উৎপন্ন হবে 3 10 to the power -3। আলটিমেটলি এটা আসতেছে 0, আর এটা 5 10 to the power -3, এটা 3 10 to the power -3, এটাও 3 10 to the power -3। তো দেখো এখানে HCl টা 0 হয়ে গেছে, HCl টা শেষ। আর সোডিয়াম হাইড্রোক্সাইড HCl 0 হওয়ার পরেও সে থাকলো কতটুকু, 5 10 to the power -3। সুতরাং 5 10 to the power -3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। এটাই এখানকার আনসার। যে দুইটা কোশ্চেন করলাম এগুলো নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না, ঠিক আছে, আজকে পর্যন্তই থাকবে। তোমাদের পরবর্তী ক্লাসে আমরা এই অংশটুকু শেষ করার চেষ্টা করব। থাকো তাহলে, থ্যাংক ইউ।